আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাকি রহমান। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। যারা বিভিন্ন কারণে ঈদের আগে গ্রামে যেতে পারেনি তারা আজ ঢাকা ছাড়ছেন। বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের চাপ রয়েছে। তবে ঈদের আগের মতো ভিড় নেই। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় সকাল থেকেই বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন অনেকে। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ভিড়। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, ঈদ মোবারক। দীপ্ত, আজ কেমন সংখ্যক যাত্রী ঢাকা ছাড়ছেন জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, অনেকেই আজকেও ঢাকা ছাড়ছে। আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে তারা ঢাকা ঈদ পালন করলেও ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন, কারণ তাদের যে গন্তব্যে পৌঁছাচ্ছেন সেখানে আত্মীয় স্বজন রয়েছে। ঈদের পরবর্তী সময়টা যেহেতু লম্বা ছুটি রয়েছে, পরবর্তী সময়টা তাদের সঙ্গে কাটানোর জন্য আজকে ঢাকা ছাড়ছেন। তবে আমরা একটু দেখেছি যে ঈদের পরের দিন যে 7টি কমিউটার ট্রেন ছাড়ে, সেই ট্রেনে কিন্তু উপচে পড়া ভিড় এবং আন্তনগর ট্রেনের যে যাত্রী চাপ ছিল সেটি মোটামুটি সামাল দেয়া গেলেও এই যে কমিউটার ট্রেন সেখানে কিন্তু যাত্রী চাপ সামাল দেওয়া যাচ্ছে না। আমরা এখানে সকাল থেকে এসেছি এবং সকাল থেকে দেখেছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অনেকে কিন্তু ভোর 6টা থেকে অপেক্ষা করছেন টিকিটের জন্য। এবং যেই নিয়মটি আসলে করেছেন যে 5টি টিকিট কাটলে একটি সিট দেওয়া হচ্ছে এবং 4টি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার কাউন্টারের যে তত্ত্বাবধায়ক রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে যেহেতু যাত্রী চাপ বেশি, সবাই যাতে তার গন্তব্যে যেতে পারেন এবং তার পরিবার পরিজনের সাথে ঈদের পরবর্তী সময়টা কাটাতে পারেন, সেজন্যই কিন্তু এই নিয়ম তারা করেছে যে 5টি টিকিট কাটলে একটি সিট দিচ্ছেন এবং 4টি স্ট্যান্ডিং। তবে আমরা এখান থেকে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই যে টিকিটের এই নিয়মটি নিয়ে একটু ক্ষোভ জানিয়েছেন। পাশাপাশি 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে, এমন অভিযোগটি করেছে। তবে আমরা এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাইনি। আসলে টিকিটের বেশি নেয়ার বিষয়টি কেন ঘটছে সেই বক্তব্য কিন্তু কর্তৃপক্ষের পাইনি। তবে যাত্রীরা অভিযোগ করছেন বিভিন্ন টিকিটের যে রয়েছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। আপনি জানেন যে এদের পর দিয়ে 7টি কমিউটার ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা সব বিভিন্ন রুটে ছেড়ে যাবে এবং যারা ঈদে বাড়ি যেতে পারেনি ঈদের পরবর্তী দিনে তারা যাতে যেতে পারে তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো মারফি, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উদযাপনে এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ, যে কারণে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান অধিকাংশ সড়কে, অলিগলিতেও গাড়ি চলাচল কম। ফাঁকা ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে রয়েছে গোয়েন্দা পুলিশের 71টি চেকপোস্ট। এছাড়াও রাজধানী ঢাকা সহ সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উল ফিতরের টানা 9 দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে গেছেন দেশের বিভিন্ন স্থানে পর্যটন স্পটগুলোতে। এরই মধ্যে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত। ঈদের দ্বিতীয় দিন থেকেই হোটেল, মোটেল, রিসোর্ট সহ গেস্ট হাউসগুলো বুকিং হয়ে আসছে। সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন টুরিস্ট পুলিশ। সূর্যোদয়, সূর্যাস্তের বেলাভূমি, সাগরকোনা, পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিন থেকে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কাজে লাগাতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে কুয়াকাটায়। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের আগমন ঘটেছে পাহাড়কন্যা, বান্দরবানে। সজল মোল্লার পরিবারে এবারের ঈদ এসেছে শোকের ছায়া নিয়ে।
উত্তাল জুলাই আগস্টে মুন্সিগঞ্জের আন্দোলনে জীবন উৎসর্গ করা সন্তান সজলের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন তার বাবা। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের ঈদ উদযাপনের ধারাবাহিকে শহীদ সজলের পরিবারের কথা জানাচ্ছেন সৈয়দা মুনির ইসলাম। আমি কথা কইতে কথা করে আমার বুকটা পাইতে আমি যা কথা আমার ছেলেই কয়। পবিত্র ঈদের দিনে বাবার এই অশ্রুই যেন অম্লান করে রেখেছে সজল মোল্লার স্মৃতি। 1 মাস রোজার পর যে ঈদ প্রশান্তি বয়ে নিয়ে আসে সবার বুকে, সেই ঈদেই সজলের শূন্যতা অশ্রু এনে দিয়েছে পরিবারের সকলের চোখে। উত্তাল জুলাই আগস্টে সব বাধা ভেঙে মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে মিশে গিয়েছিলেন রংমিস্ত্রি সজল। দেশের জন্য করেছেন নিজের জীবন উৎসর্গ। ছেলের এই বিদায় ভারসাম্যহীন করে তুলেছে এই বৃদ্ধ বাবাকে। তাই এই ঈদে তিনি ছেলের স্মৃতিচারণ করে ভাসাচ্ছেন বুক। 3টা ছেলে আমি বুকে জড়ো রাখছি। আমি যে ছেলেই আমার দুনিয়া সব কিছু দেখছেন করতে, সেই ছেলে আর দুনিয়াতে নাই। মনে হয় পোলারে বেশিরভাগ দিন জয়েন করছি, মানে শুকুর শনিবার দিন পর্যন্ত মানে 3 দিন ডিউটি করছে। রবিবার দিন তো মানে গন্ধরে পোলা মারা গেল, সবাই ডিউটি ঢুকাইছে। আর এই জায়গায় তো আব্বা এই যে পাঞ্জাবি, এই যে লুঙ্গি, এই যে তোমার জুতা পছন্দ হয়েছে, পছন্দ না করে ফিরে আবার আমি মাগড়ে যাবো, তোমার পছন্দ মনে সব জিনিস কিনে নেব। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সজল। ছোটবেলা থেকেই যিনি ধরেছিলেন এই সংসারের হাল। কাছাকাছি সময়ে মা ও ভাইকে হারানো সজলের ছোট ভাই সাইফুল ঈদ উদযাপনের অনুভূতি প্রকাশ করেন অশ্রুসিক্ত নয়নে। যে পরিবারে আমরা সকালবেলা আমাদের রীতি ছিল ঈদ উল ফিতরের, আমরা যখন ঈদগাহ যেতাম না, আমি আমার ভাইয়ারা আমরা সবাই প্রথমে আম্মাকে সেমাই খাওয়াইতাম। এখন তো ভাইও নাই, আম্মাও নাই। সজল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছে, পেয়েছে শহীদের মর্যাদা। কিন্তু যে শূন্যতা সে রেখে গেছে তার পরিবারে, সেই শূন্যতা তো কোনো কিছুতেই পূরণ করার মতো নয়। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর। সাভারে এক বিএনপি নেতাকে হত্যা করতে এসে ধারালো অস্ত্রসহ জনতার হাতে পারভেজ ও বাশা নামে 2 পেশাদার খুনি আটক হয়েছে। এ সময় তাদের আটক করতে গিয়ে জুয়েল ও নাফি নামে 2 যুবক আহত হন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। সাভারের ছায়াবেথি এলাকায় নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম সারাদিন নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। রাত 8:30টার দিকে দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপস্থিত লোকজন তাদের 2 জনকে আটক করে। এ সময় বাকি 5 থেকে 6 জন সন্ত্রাসী পালিয়ে যায়। বান্দরবানের রেজু খালে অবৈধ পাথর উত্তোলনের ফলে শুকিয়ে গেছে ঝিরি ছড়ার পানির উৎস। এতে পাহাড়ি জনগোষ্ঠী মারাত্মক পানি সংকটে পড়েছে। স্থানীয়রা মনে করেন বিএনপি আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে প্রকৃতির উপর এই আঘাত এসেছে। এদিকে এই বিষয়ে প্রশাসনের তেমন নজরদারি নেই, ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়াত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন বুশরা সুলতানা। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুখালের ঝিরিতে পাথর না থাকায় পানি জমা হচ্ছে না, ফলে ফসলি জমিতে পানি দেওয়া যাচ্ছে না এবং খাওয়ার জন্য পানিও পাওয়া যাচ্ছে না। এখানকার স্থানীয় রাজনৈতিক নেতাসহ বেশ কয়েকজনের সিন্ডিকেট মিলেমিশে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে এসব পাথর তুলছে বলে অভিযোগ স্থানীয়দের। পাথরিন মানে রেজুহালতুন তুলে বিএনপির বলে সভাপতি সফুর মিয়া তৈলে জারাইলাচরের আবু তাহের তৈলে আর একজন আওয়ামী লীগ জাহাঙ্গীর, তারা পলট মানে রাস্তায় মানে লাহরি বাইর করি বলে হয়ে করি এই পাথরকিন উদ্বোধন করে বাইর করে যেত। আমাদের জিরিতে পাথর না থাকার কারণে আমরা খামারে পানি পাই না, আর পানি খাওয়ার জন্য পাই না। আচ্ছা, পাথর নিয়ে গেলে তো আমরা তো পানিটা খাই না পারিবা, 1 বোতল পানি 3-4 জন পাট করে খাইয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে পাথর উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ঝিরি ও পাহাড় খুঁড়ে এসব পাথর উত্তোলন বন্ধ না হলে অচিরেই পাহাড়ি এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। উপজেলা প্রশাসনের ওখান থেকে হয়, ওগুলো তো দেখবে
ঝিরি নষ্ট করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বুশরা সুলতানা, RTV। মৌলভীবাজারের কমলগঞ্জে টমেটোর বাম্পার ফলন হয়েছে, আর এই বাম্পার ফলনের দাম কমে নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 টাকা থেকে 8 টাকা। এতে টমেটো পাড়া ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারের আদমপুর ও মাধবপুরে টমেটোর ফলন হয় বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশি, ফলে বিগত কয়েক বছরে চাষির সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। আমরা এখন কাজের লোকও ধরতে পারতেছি না, মজুরি দিতে পারতেছি না, অতএব আমাদের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে কিভাবে আমাদেরকে একটু উপকার করে টেস্টুরিজের মাধ্যমে। খরার কারণে একসাথে পাকতে শুরু করেছে সকল ফসল, ফলে বাজারে ফসলের আধিক্য দেখা দেওয়ায় কমে গেছে দাম। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 টাকা থেকে 8 টাকা। মাঠ থেকে ফসল উত্তোলনে শ্রমিকের মজুরি আড়তে পৌঁছে দেওয়ার খরচের তুলনায় বিক্রয় মূল্য কম, যে কারণে অনেকেই আর ফসল সংগ্রহ করছে না, ছেড়েছেন যত্ন নেওয়াও, ফলে মাঠেই মরে যাচ্ছে ফলসহ গাছ। শেষে দিয়া টমেটো ওই দাম থাকে না, পচিয়া নষ্ট এখন গাছে পচে পচে পড়ে। যদি নতুন কোনো বিকল্প বুদ্ধি কোনো সেরা ব্যবস্থা করা যায়, সেহেতু যে পরিশ্রম করে আমরা বল্লি তুলছি, বল্লিটা আবার ছাড়িয়ে গেলাম না, ওই বল্লিতে আরবার হলে যার মতো সুযোগ দিলে আমরা বেশি লাভ হইল না। যদি একটা কোল্ড স্টোরেজ যদি থাকতো, তাহলে এই পচন থেকে তারা টমেটোর পচন থেকে মুক্তি পাইতো। সরকারের কোনো ইনিশিয়েটিভ নিলে কৃষকরা ন্যায্য মূল্যে এগুলো বেচতে পারতো। ভালোভাবে যদি একটা হিমাগার থাকতো, তাহলে আমার মালটা স্টক করে রাখতাম পারতাম, চাহিদা মতো বেচতাম পারতাম। একটি হিমাগার স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। টমেটোর উৎপাদন বেশি হওয়াতে টমেটোর দামটা একটু কমে গেছে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। টমেটো যদি একটা প্রসেসিং সেন্টার এখানে তৈরি করা যায়, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। কমলগঞ্জে একটি হিমাগার ও প্রসেসিং প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে আসবে সরকার কিংবা কোনো বড় ব্যবসায়ী, এমনটাই আশা কৃষক এবং চাষিদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।